ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পটলাইট মুভিজ। আজ আপনাদের জন্য গভীর জলের মাছ সিজন 2 এর বাকি 4টে এপিসোড এক্সপ্লেন করব। সো চলুন তাহলে শুরু করা যাক। সুমিত অনির্বাণকে বলে এর পরের পার্টটা আমাদের বলা উচিত। তীর্থ বলে কোন পার্টটা? সুমিত বলে সেই রেস্টুরেন্টে যখন তীর্থ ওয়াশরুমের জন্য উঠেছিল তখন তারা তিনজন ঠিক করেছিল যে কোনো কিছু ঠিক করার আগে তারা নিজেরা একবার কথা বলে নেবে, তারা নিজেদের মধ্যে কিচ্ছু গোপন করবে না। এই শুনে বিশাখা বলে আপনারা কবে প্রথম কথা বলেছিলেন? অনির্বাণ বলে সেই যেই দিন ফোনগুলো এলো। মানে সুমিত, অনির্বাণ আর ধ্রুব দেখা করার পর তাদের সাথে যা যা হয়েছিল তারা একে অপরকে জানিয়েছিল। এই শুনে আরাত্রিকা বলে পালিয়ে আর লাভ নেই, আমরা সবাই ধরা পড়ে গেছি। বিশাখা বলে এর থেকে নাক মুখ থেকে রক্ত উঠে মরে গেলেই ভালো হতো, কি বোকামোটাই না করলাম। তীর্থ বলে তাহলে তোমরা তিনজনেই জানতে তোমাদের বউরা কি খেলা খেলছে? অনির্বাণ বলে হ্যাঁ জানতাম, আমাদের বউয়েরা আমাদের নামে কি বাজে বাজে কথা বলে চলেছে, ঠিক যেমন তুমি তীর্থ চন্দ্রিমাকে নিয়ে বলতে বাজে কথা। যে করেই হোক খেলা জিততেই হবে, তার জন্য যদি নিজেদের কাছের মানুষকে হেয় করতে হয় তাও ঠিক, যেমন তুমি চন্দ্রিমাকে হেয় করে দাবার বড়ি বানিয়েছিলে। আরাত্রিকা অনির্বাণকে বলে সবটা জেনেও বুঝতেও দাওনি একটুও? অনির্বাণ বলে খেলতে কি তোমরা একাই জানো নাকি? আসলে তারা দেখতে চেয়েছিল যে তাদের বউরা আর কত নিচে নামতে পারে। এরপর বাড়ি ফেরার সময় রাত্রি অনির্বাণকে বলে তোমরা তো প্রথম থেকেই জানতে আমরা কেমন তোমাদের ছোট করছি, আমি যেমন করেছি দ্বিতীয় তেমন করেছে, ও তো মিথ্যে কথা বলেছে, তাও ওর প্রতি তোমার এত কেন টান? অনির্বাণ বলে দিতি আলাদা। রাত্রি বলে কিসে আলাদা, কেন আলাদা ও? অনির্বাণ বলে ধ্রুবর এত টান কেন তোমার প্রতি, ও তো জানতো তুমি কি জিনিস। রাত্রি বলে কারণ আমি আলাদা, সত্যি সত্যিই আলাদা। অন্যদিকে থানায় বৃন্দা ইন্সপেক্টর গায়নের সাথে দেখা করতে আসে। অন্যদিকে রাতে তীর্থ বিশাখাকে কল করে বলে যে আমি জানি যে তুমি আমায় আর সহ্য করতে পারছো না, কিন্তু আর কেউ নেই যার সাথে এই কথাগুলো ডিসকাস করতে পারবো। চন্দ্রিমা কেন বলেছিল ও যদি না থাকে তাহলে সুরেশ তোমাদের ওর কথা যেন ভুলতে না দেয়, কেন থাকবে না মনে হয়েছিল ওর? বিশাখা বলে সেটা আমি কি করে জানবো, আর আমি জানতেও চাই না। তীর্থ বলে ভালো করে ভাবো, এই একটা প্রশ্ন কিন্তু তোমার আর রাত্রি মানে আরাত্রিকার বিপদ কার থেকে সেটা চিনিয়ে দিতে পারে। বিশাখা তখন ভাবতে বসে। আর অন্যদিকে বৃন্দা গায়নকে বলে যে আপনি এখনও তীর্থকে অ্যারেস্ট করেননি, ওই চন্দ্রিমাকে খুন করেছে। গায়ন বলে আপনি কি করে বুঝলেন যে চন্দ্রিমাকে ওই খুন করেছে? বৃন্দা বলে কারণ সেই দিন তীর্থ ইচ্ছে করেই কাজের নাম করে জামশেদপুর গেছিল, চাইলেই তো সেই রাতে ফিরে আসতে পারত, কিন্তু কি বলল আমি ফিরবো না। গায়ন জিজ্ঞাসা করে কেন বলুন তো? বৃন্দা বলে কারণ সেই রাতে সুরেশ চন্দ্রিমাকে ডেকেছিল তীর্থর কথায়। এই শুনে গায়ন বলে আমার দুটো প্রশ্ন আছে। এক, আপনি এত কিছু জানলেন কি করে? দুই, সুরেশ চন্দ্রিমাকে ওখানে ডাকলো কেন? বৃন্দা বলে এক, সুরেশ নিজেই আমায় সবটা বলেছে। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। বৃন্দা সেই পিএনপিসিতে সুরেশের সাথে দেখা করতে গেছিল। সুরেশ তখন তাকে একটা টিস্যু পেপারে লিখে জানায় যে তীর্থ তাকে চন্দ্রিমাকে চতুষ্কোণ নামের একটা বিল্ডিংয়ে ডাকতে বলেছে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। বৃন্দা সেই টিস্যু পেপারটা ইন্সপেক্টর গায়নকে দেখায় আর বলে দুই, যে বিল্ডিংয়ের নিচে চন্দ্রিমার বডি পাওয়া গেছে সেই বিল্ডিংটার নাম চতুষ্কোণ, আর ওই বিল্ডিংয়ে আমার মামার একটা ফ্ল্যাট আছে। মামা বিদেশে থাকে আর চাবিটা আমার কাছে থাকে, আর ওখানে মাঝে মধ্যে আমি আর তীর্থ দেখা করতাম। তীর্থ ভেবেছিল ওই বিল্ডিংটা থেকে যদি চন্দ্রিমা মারা যায় তাহলে আমাকে ইজিলি ফাঁসানো যাবে। পুলিশ এটাই ভাববে যে ও আমায় ছেড়ে দেওয়ায় আমি রাগের মাথায় ওর বউকে খুন করেছি। গায়ন বলে তবে পুলিশ তো এমনটা ভাবেনি, আপনি আগ বাড়িয়ে এইসব কথা বলতে এলেন কেন? বৃন্দা বলে আমি চাই চন্দ্রিমার খুনিরা ধরা পড়ুক, কারণ ও আমার বন্ধু হয়ে গেছিল। এই শুনে গায়ন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে কবে হলো? অন্যদিকে বিশাখা রাত্রিকে ফোন করে বলে চন্দ্রিমা কেন বলেছিল আমি যদি না থাকি, কোনো আইডিয়া আছে? রাত্রি বলে যদি চন্দ্রিমা কথাটা বলেও থাকে, স্পেশালি সেই রবিবার যেই রবিবার খেলাটা শুরু হয়েছিল, তাহলে তো ধরে নিতেই হয় ও তার আগে থেকেই থ্রেট ফিল করেছিল। এইসব কথার মাঝখানে অনির্বাণ ঘরে আসে আর সেখানেই পড়ে যায়। ওরসি একইভাবে নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। অনির্বাণ সেখানেই মারা যায়। সকালে সবাই রাত্রির বাড়ি আসে। রাত্রি অনির্বাণের বডির সামনে বসে কাঁদতে কাঁদতে বলে যে ওর তো যাওয়ার কথা ছিল না, আমার যাওয়ার কথা ছিল, তাহলে অনির্বাণ কেন গেল? রাত্রি বিশাখাকে বলে সে যেন ধ্রুবকে সামলে রাখে। এরপর বিশাখা বাড়ি যাওয়ার সময় ধ্রুবকে বলে আমরা কি বন্ধু হতে পারি না শেষ দিনগুলোতে? ধ্রুব বলে কেন, তোমার তো তীর্থ আছে, আরও কত বন্ধু আছে যাদের কথা আমি এখনও জানি না। বিশাখা বলে কেউ কারোর বন্ধু হয় না, শেষ পর্যন্ত কেউ থাকে না। যাই হোক, বন্ধু না হতে পারো, তুমি কি আমায় সাহায্য করতে পারবে? ধ্রুব বলে কিসের সাহায্য? বিশাখা বলে আমি রাত্রির সাথে প্ল্যান করেছিলাম মরার আগে এটা জেনে মরব যে কে মারছে। ধ্রুব বলে
আমরা হয়তো জেনে যেতে পারবো না কে মারছে, এক এক করে সব মরবে, যে শেষ অবধি টিকে থাকবে সেই খুনি। বিশাখা বলে চন্দ্রিমা আগে থেকেই থ্রেট ফিল করেছিল, কার থেকে ভয় পাচ্ছিল। ধ্রুব এই শুনে অবাক হয়ে যায়। বিশাখা আরও বলে চন্দ্রিমা যার থেকে ভয় পেয়েছে আমাদের ভয়ের কারণও সে। এই শুনে ধ্রুব বলে বাচ্চাদেরকে তোমার মায়ের কাছে রেখে এসো। অন্যদিকে গায়েন তীর্থকে থানায় ডাকে আর তাকে জিজ্ঞাসা করে সুরেশ চন্দ্রিমাকে চতুষ্কোণে ডেকেছিল কেন। তীর্থ বলে আমি সুরেশকে দিয়ে চন্দ্রিমাকে কোথাও ডাকাইনি। আমি সুরেশকে টাকা দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা চন্দ্রিমার কাছ থেকে খবর বের করার জন্য। গায়েন বলে এইবার তো আপনি বলবেন আপনি কখনো চতুষ্কোণে পাই রাখেননি, আমাদের কাছে অন্য খবর আছে। তীর্থ বলে আমি পা রেখেছিলাম, আসলে ওইখানে বৃন্দার মামার একটা ফ্ল্যাট আছে। গায়েন বলে সেটা আগে বলেননি কেন। তীর্থ বলে ওইসব বললে বৃন্দা খামোকা ফেসে যেত। আমি অ্যাফেয়ারটা ভেঙেছি, এর মানে এই তো নয় আমি বৃন্দাকে ফাঁসাবো। গায়েন বলে আপনি কি জানেন চন্দ্রিমার সাথে বৃন্দার বন্ধুত্ব ছিল। তীর্থ এই শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না। আসলে চন্দ্রিমা একদিন বৃন্দাকে নিজেদের বাড়িতে ডাকে। চন্দ্রিমা বৃন্দাকে জিজ্ঞাসা করে তীর্থ তোমায় এখানে কখনো আনিনি। বৃন্দা বলে না, তীর্থ বলেছিল আপনার মাথা খারাপ আছে, আপনি নর্মাল নন, তাই ও আমায় এখানে কখনো আনিনি। চন্দ্রিমা বলে তীর্থ আমায় ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করবে বলেছিল। এই নাটকটা কতদিন চালিয়েছিল। বৃন্দা বলে 6 মাস তো হয়েই গেল। চন্দ্রিমা জিজ্ঞাসা করে কতদিন হলো তোমাদের ছাড়াছাড়ি হয়েছে। বৃন্দা বলে 3-4 দিন হয়েছে। তীর্থ বলল যে আপনার মাথায় গন্ডগোল আছে, তাই আপনাকে এই অবস্থায় ছেড়ে দেওয়াটা উচিত হবে না। চন্দ্রিমা বলে আমার মাথায় গন্ডগোল নেই, আমি প্রেগনেন্ট। বৃন্দা চন্দ্রিমাকে দেখে বুঝতে পারে যে তীর্থ তাকে সব মিথ্যে কথা বলেছিল। চন্দ্রিমা আরও বলে তুমি তীর্থকে ছেড়ো না, ও তোমার সরলতার সুযোগ নিয়েছে, ওকে শাস্তি দেওয়া দরকার। তীর্থ এইসব শুনে গায়েনকে জিজ্ঞাসা করে যে এইসব আপনাকে কে বলেছে। তখনই অনির্বাণের বৌদি গায়েনকে ফোন করে দেখা করতে বলে। এরপর গায়েন তীর্থকে বলে যে আপনাকে পিএনপিসির বাইরে সুরেশকে ধমকাধমকি করতে দেখা গেছে, কি করতে গেছিলেন ওখানে। তীর্থ বলে সুরেশ টাকা নিয়েও চন্দ্রিমার কোনো ঠিকঠাক খবর দিচ্ছিল না, তাই গেছিলাম। আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। সেই দিন তীর্থ এই নিয়ে সুরেশকে অনেক ধমকাচ্ছিল। তখন সুরেশ বলে আপনি আগের দিন যখন আমায় ফোন করলেন তখন চন্দ্রিমা আমার সামনে বোধহয় দেখে ফেলেছে আপনার নাম্বারটা। এই শুনে তীর্থ আরও রেগে যায় আর বলে তুমি আমার নাম্বারটা আমার নাম দিয়ে সেভ করে রেখেছ। এই বলে সুরেশকে মারতে যায়। তখন সুরেশ বলে না না, দেখতে পাইনি, আমি সরিয়ে নিয়েছিলাম। সে তীর্থকে আরও বলে যে সেই দিন চন্দ্রিমা নিজের মনে মনে বলছিল ওর বাচ্চার ওপর কারোর দাবি নেই। এই শুনে সুরেশ বলে আপনার হাজব্যান্ড যদি ভালো বাবা হতে চায় তাহলে। এই শুনে চন্দ্রিমা বলে তার চেয়ে তুমি ওর বাবা হয়ে যাও। সুরেশ বলে আমি। চন্দ্রিমা বলে হ্যাঁ একই তো, সবই এক। আর এই শুনে আমরা বুঝতে পারছিলাম চন্দ্রিমা হয়তো তীর্থর নাম্বারটা দেখে ফেলেছিল। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। গায়েন তীর্থকে জানায় যে চন্দ্রিমাই বৃন্দার গেট আপ চেঞ্জ করেছিল। রাতে ধ্রুব আর বিশাখা আবার সেই পিএনপিসিতে যায় যাতে তারা এটা জানতে পারে তাদের কে মারতে চাইছে। বিশাখা বলে সে ওই বিশু ওয়েটারের সাথে কথা বলতে চায়। অন্যদিকে গায়েন অনির্বাণের বৌদির সাথে ওদের বাড়িতে কথা বলতে যায়। অনির্বাণের বৌদি বলে যেই রাতে চন্দ্রিমা মারা যায় সেই রাতে অনির্বাণ বাড়ি ছিল না, রাত্রি একাই ছিল। রাতে ঘুম আসছিল না, তাই রাত্রির কাছ থেকে ঘুমের ওষুধ চাইতে গিয়ে দেখলাম দরজাটা ভেজানো আছে। ওদের বারান্দায় গিয়ে দেখি রাত্রি বাড়ির বাইরে ধ্রুবর সাথে কথা বলছে। গায়েন বলে জানি। তারপর অনির্বাণের বৌদি বলে ওরা কি বলছিল সেটাও জানেন। গায়েন বলে না জানি না, কি বলছিল ওরা। অন্যদিকে বিশাখা ধ্রুবকে জিজ্ঞাসা করে আমার মতো রাত্রিও তো মিথ্যে কথা বলেছে, ঠকিয়েছে, তাও ওর প্রতি তোমার এত টান কিসের। তক্ষুনি আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। ধ্রুব আরাত্রিকার সাথে রাতে দেখা করতে গেছিল। সেই দিন আরাত্রিকা মানে রাত্রি তাকে সব বলে দেয়, এই খেলাটার ব্যাপারেও বলে দেয় আর বলে সে তাকে ভালোবেসে ফেলেছে। এই শুনে ধ্রুব বলে সে সব জানে। আর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। বিশাখা বলে ও সব সত্যিটা তোমায় আগে বলে দিয়ে তোমার চোখে সতী সাবিত্রী হয়ে গেছে। অন্যদিকে অনির্বাণের বৌদি বলে সে দরজার আড়াল থেকে শোনে যে রাত্রি ধ্রুবকে বলছে কি করব আমার অনির্বাণ তোমার বিশাখা সারা জীবন এইভাবে লুকোচুরি করে যেতে হবে। ধ্রুব বলে যদি মুক্তি পেয়ে যাই। রাত্রি বলে কিভাবে। অন্যদিকে বিশাখা বিশুকে জিজ্ঞাসা করে চন্দ্রিমা সুরেশকে কি কি বলেছিল, আমাদেরকে একটু বলবে। বিশু বলে আমার পুলিশকে যা বলার বলে দিয়েছি, এর বাইরে আমার কাউকে কিছু বলার নেই। বিশাখা বলে পুলিশ কি বলেছে শুনেছ তো, আমাদের 4 বন্ধুর মধ্যে 2জন অলরেডি মারা গেছে আর আমরা 2জনও মারা যাব কোনো সময়, তুমি চাইলে কিন্তু আমাদের বাঁচাতে পারতে। এই শুনে বিশু বলে আপনাদের ঝুট ঝামেলার মধ্যে গিয়েই তো বিশু মরে গেল, তাই আপনাদের কিছু হয়ে গেলে আমার কিছু যায় আসে না। এই বলে বিশু সেখান থেকে চলে যায়। ধ্রুব বলে আমার মন বলছে বিশু ছেলেদের প্রতি ইন্টারেস্টেড, সুরেশকে ভালোবাসতো নাকি। এইদিকে রাত্রি সুমিতের সাথে ছিল। সে সুমিতকে বলে তুমি ছাড়া আর আমার দুঃখ কে বুঝবে, কেউ তো আর কাছের মানুষকে হারায়নি। তীর্থর কথা তো বাদই দিলাম,
ওর কাছে চন্দ্রিমার কোনো ভ্যালুই ছিল না। সুমিত বলে, আমরা তীর্থর ওপর রেগে আছি, রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু দেখতে গেলে তীর্থরই সব থেকে বেশি ক্ষতি হয়েছে। চন্দ্রিমা তো একা যায়নি, চন্দ্রিমার বাচ্চাটাও ছিল। এই কথার মাঝখানে তখনই সেখানে ইন্সপেক্টর গায়েন আসে আর রাত্রিকে বলে, চন্দ্রিমা যেদিন মারা যায় সেই দিন তো আপনি ধ্রুবর সাথে রাত কাটিয়েছিলেন। রাত্রি বলে, কী সব যাতা বলছেন আপনি? গায়েন বলে, আমি কি বললাম? যা বলার আপনারাই তো বলেছিলেন, যেটা আমরা সিজন 1-এ দেখেছিলাম। গায়েন আরও বলে, সেই দিন আপনি আর ধ্রুব বিশাখা আর অনির্বাণের থেকে মুক্তির উপায় খুঁজছিলেন, তা কিভাবে মুক্তি পাওয়ার প্ল্যান করেছিলেন? অন্যদিকে ধ্রুব বিশুকে গিয়ে বলে, আপনি সুরেশকে ভালোবাসতেন না? বিশু বলে, না না, দেখুন এইসব কথা এখানে বলবেন না। ধ্রুব বলে, আজ সকালে রাত্রির হাজবেন্ড মারা গেছে, যেইভাবে সুরেশ মারা গেছিল। আমার ওয়াইফ তখন মিথ্যে কথা বলেছিল, বিপদ শুধু ওদের নয় আমাদেরও, এরপর হয়তো আমার পালা। বিশু বলে, দেখলেন তো কিভাবে মিথ্যে কথা বলল আপনার ম্যাডাম, ওরা সব পারে। অবশ্য সুরেশও কোনো ভালো লোক ছিল না। ধ্রুব বলে, কেন, আপনার সাথে কিছু করেছে? বিশু বলে, না না, তেমন কিছু না, কিন্তু এখানে সব বলা যাবে না, তাই আপনারা একটু বাইরে ওয়েট করুন। অন্যদিকে রাত্রি বলে, আমি যদি ওই রকম কথা বলেও থাকি তাহলে আপনার কি মনে হয় আমি অনির্বাণকে মেরে মুক্তি পেয়েছি? গায়েন বলে, কেন পাননি? রাত্রি বলে, না, স্বামী স্ত্রী একে অপরের থেকে মুক্তি চাইলে ডিভোর্স দেয়, খুন করে না। ধ্রুব ভেবেছিল এই খেলাটা জানাজানি হয়ে গেলে এই ছুতো করে বিশাখাকে ডিভোর্স দেবে, আর অনির্বাণও হয়তো তাই ভেবেছিল। এরপর তো সমস্ত পথ ক্লিয়ার। এই শুনে সুমিত বলে, এই জন্য কি কাল তুমি বিশাখার তীর্থর ব্যাপারটা এক্সপোজ করে দিলে? গায়েন বলে, সেই দিন রাতে আপনি আর ধ্রুব একসাথে রাত কাটাননি তো? আপনার যা সেটা দেখেছে, তার মানে আমি জানি না সেই দিন রাতে ধ্রুব কোথায় ছিল। এরপর সে সুমিতকে জিজ্ঞাসা করে, আপনিও কি বিশাখার সাথে ছিলেন নাকি সেটাও নাটক? এইদিকে বিশু বিশাখা ধ্রুবকে বলে যে, আমি সুরেশকে অনেকবার বলেছিলাম, বারণ করেছিলাম চন্দ্রিমার ব্যাপারটায় না জড়ানোর জন্য, কিন্তু সুরেশ শোনেনি। বিশাখা জিজ্ঞাসা করে, ওদের মধ্যে কি কোনো অ্যাফেয়ার ছিল? বিশু বলে, সুরেশের একটাই ভালোবাসা ছিল, আর তার জন্যই সে মরল, আর সেটা হলো টাকা। এর ওপর নজর রাখার জন্য ওর থেকে টাকা নিত, ওর ওপর নজর রাখার জন্য এর থেকে টাকা নিত, আর চন্দ্রিমার ওপর নজর রাখার জন্য কম করে দুজনের থেকে টাকা নিত। ধ্রুব বলে, দুজনের থেকে টাকা নিত? একজন তো তীর্থ, আরেকজন কি? বিশু কিছু বলতে যাবে তখনই রাত্রি বিশাখাকে ফোন করে বলে যে গায়েন সব জেনে গেছে, যে সেই দিন রাতে আমরা হাজব্যান্ড সোয়াইপিং করিনি। ও এখন জানতে চায় বড়রা কোথায় ছিল। ও এখন সুমিতকে নিয়ে বেরোলো জেরা করতে। ধ্রুবকেও নিশ্চয়ই ডাকবে যদি গায়েন জেনে যায় যে সেই দিন রাত্রে বড়রা চন্দ্রিমার বাড়িতে ছিল। এই শুনে বিশাখা ধ্রুবকে বলে, বিশুকে বাড়ি নামিয়ে দাও, আমাদের বাড়ি ফিরতে হবে। অন্যদিকে গায়েন সুমিতকে জিজ্ঞাসা করে যে সেই দিন রাত্রে সে কোথায় ছিল। এইদিকে বাড়ি ফিরে বিশাখা ধ্রুবকে বলে যে পুলিশকে সব সত্যিটা বলে দিতে। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। সেই দিন রাতে বররা সবটাই জানতো যে বউয়েরা লকেটটা নিয়েছে, তাই তারা চন্দ্রিমাকে ফেস করতে চাইছিল না, কিন্তু তাও তারা চন্দ্রিমার বাড়ি যায়। সুমিতও এইসব গায়েনকে জানাচ্ছিল, আর ধ্রুব বিশাখাকে। তারা চন্দ্রিমার বাড়ি পৌঁছে দেখে চন্দ্রিমা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। তারা চন্দ্রিমাকে ফলো করে সেই চতুষ্কোণ বিল্ডিং অবধি যায়। তারপর তারা আবার সেখান থেকে চন্দ্রিমার বাড়ি ফিরে আসে, আর চন্দ্রিমার জন্য সেখানেই ওয়েট করে। এইসব শুনে গায়েন বিশ্বাস করে না, আর এইদিকে বিশাখাও বিশ্বাস করে না। গায়েন সুমিতকে জিজ্ঞাসা করে, সেই বিল্ডিংয়ের বাইরে তারা কি সুরেশকে দেখেছিল? সুমিত বলে, না, তারা কাউকে দেখেনি। এরপর আবার আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেই রবিবার রাতে চন্দ্রিমা বিশাখা, আরাত্রিকা আর দিতিকে মেসেজ করে বলে, যদি সত্যি বন্ধু হোস তাহলে চতুষ্কোণের বিল্ডিংয়ের সাথে দেখা করতে হয়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। গায়েন ধ্রুবকে আলাদা করে সেই একই প্রশ্ন করে যেগুলো সে সুমিতকে করেছিল, আর ধ্রুব একই উত্তর দেয়, কিন্তু তাও গায়েনের তাদের ওপরই সন্দেহ হয়। তখন ধ্রুব বলে, চতুষ্কোণে সিসিটিভি নেই, দেখলে বুঝবেন আমরা সত্যি কথা বলছি। গায়েন বলে, সেটাই হলো মুশকিল, সিসিটিভিগুলো অকেজ হয়ে গেছিল বলে সব কটা নতুন করে ইনস্টল করার প্ল্যান চলছিল, কিন্তু তার মধ্যেই এই হয়ে গেল। ধ্রুব বলে, কে কে জানতো সিসিটিভি খারাপ? এরপর আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখি। চন্দ্রিমা বৃন্দাকে সুরেশের বাড়িতে ডাকে এবং তাকে বলে সে সুরেশের ফোনে তীর্থর ফোন আসতে দেখেছিল, আর সে বুঝেছে সুরেশ তার ইনফরমেশন তীর্থকে দিয়ে দিচ্ছে, আর বৃন্দা এই জন্যই সুরেশের কাছে গেছিল। বৃন্দা চন্দ্রিমাকে জানায় যে সুরেশ বলেছে তীর্থ অন্য কারোর সাথে রিলেশনে রয়েছে, তাই সে সুরেশকে বলেছে সে যেন চন্দ্রিমাকে এখানেই আটকে রাখে। চন্দ্রিমা এই শুনে বলে, তীর্থ তো বড় খেলুড়ে। বৃন্দা তাকে জিজ্ঞাসা করে, কি করবে ভাবছো? চন্দ্রিমা বলে, বাড়িতে আজ আমায় যে করে হোক যেতেই হবে, কিন্তু দেখব সুরেশ আমায় কি করে আটকায়। আর এই জন্যই চন্দ্রিমা সুরেশকে বলে যে তার আজ চেক আপ আছে, কিন্তু যেতে মন করছে না। এই শুনে সুরেশ বলে, মনটা কি তীর্থর কাছে পড়ে আছে? তাহলে যাও তীর্থর কাছে। সুরেশ চন্দ্রিমাকে আটকায় না, আর এইসব কথাই বৃন্দা ইন্সপেক্টর গায়েনকে জানিয়েছিল। প্রথমে চন্দ্রিমা বুঝতে পারেনি সুরেশ কি করতে চাইছে, তারপর বাড়ি গিয়ে বুঝেছিল
যে সুরেশ আসলে তীর্থকে ধরিয়ে দিতে চাইছে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। গায়েন ধ্রুব আর সুমিতকে ছেড়ে দেয়। এরপর সে তীর্থকে ফোন করে বলে যে কাল সকালে সে তার বাড়ি যাবে। আর সুমিত ধ্রুবকে বলে যে সেই দিন মানে রবিবার রাতে সে বিশাখাকে চতুষ্কোণের দিকে যেতে দেখেছিল। এরপর সকালে ধ্রুব বিশাখাকে নিয়ে রাত্রির বাড়ি আসে আর তাদের বলে যে তোমাদেরকে পুলিশ ধরবে, আর যদি সেটা না চাও তাহলে সত্যিটা বলে দাও, কারণ সেই দিন রাতে তোমাদেরকে সুমিত চতুষ্কোণের দিকে যেতে দেখেছে। অন্যদিকে গায়েন তীর্থর বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সুরেশ চন্দ্রিমাকে ডেকে চতুষ্কোণে নিয়ে যাবে, এই খবরটা আপনাকে কে দিয়েছিল? তীর্থ বলে দুজনে। আমি তখন জামশেদপুরে। তখন সুরেশের ফোন আসে আর সে বলে একজন তাকে ছলচ্যুত করে চন্দ্রিমাকে চতুষ্কোণে পাঠাতে বলেছে। নাম জিজ্ঞাসা করবেন না, বলতে পারবো না। তীর্থ তখন বলেছিল কেন বলতে পারবে না, টাকা নাও না সময় মতন। সুরেশ বলেছিল তার কাছ থেকেও পাই। তীর্থ গায়েনকে আরও বলে যে এরপর বৃন্দার একটা মেসেজ ঢোকে যে চতুষ্কোণে রাত 12টার পর ? তখনই সেখানে বৃন্দা এসে বলে আমি চন্দ্রিমাকে সেখানে যেতে বারণ করেছিলাম অনেকবার, কিন্তু চন্দ্রিমা বলেছিল না গেলে জানবো কি করে কে সুরেশকে দিয়ে আমার সম্বন্ধে খোঁজখবর নিচ্ছে। বৃন্দা অনেক টেনশনে ছিল, তাই সে তীর্থকে মেসেজ করেছিল, কিন্তু তীর্থ কোনো রিপ্লাই করেনি। এই শুনে গায়েন তীর্থকে জিজ্ঞাসা করে রিপ্লাই করেননি কেন? তীর্থ বলে কারণ আমি তখন নিজেই আসছিলাম। গায়েন বলে এটা আমায় আগে বলেননি কেন? তীর্থ বলে যদি এটা আপনাকে বলতাম তাহলে আপনি আমায় জেলে পুরে দিতেন, তাহলে চন্দ্রিমাকে কে মারল সেটা জানতাম কি করে। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। সেই দিন যখন তীর্থ চতুষ্কোণে পৌঁছায় তখন লিফটে তার সাথে বিশাখা আর রাত্রির দেখা হয়ে যায় এবং তারা ছাদে গিয়ে দেখে চন্দ্রিমার রক্তমাখা বডি ছাদে পড়ে আছে। এই দেখে তীর্থ সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে বিশাখা আর রাত্রি এই পুরো ব্যাপারটা ধ্রুবকে বলছিল। বিশাখা বলে তীর্থ অজ্ঞান হয়ে গেছিল বলে সে আর রাত্রি চন্দ্রিমার বডিটা তোলার চেষ্টা করে, কিন্তু চন্দ্রিমা এত ভারী ছিল তাই ওরা দুজনে তুলতে পারছিল না। আর চন্দ্রিমাকে তুলতে গিয়ে সে ছাদ থেকে পড়ে যায়। আর সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। এই সব শুনে গায়েন বলে চন্দ্রিমা তো ওপর থেকে পড়ে মারা যায়নি, মরেছিল স্লো পয়জনিংয়ের জন্য। আর এইসব কথার মাঝখানে বৃন্দা কথা বলতে গিয়ে ওর মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয় এবং সেখানেই মারা যায়। আর এই সিজনটা এখানেই শেষ হয়ে যায়। চন্দ্রিমাকে কে মারল সেটা হয়তো আমরা 3rd সিজনে জানতে পারবো। তাই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।